যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আশা করেন আলোচনার মাধ্যমে এটি ঠিক করা সম্ভব। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ যেন কোনো অসুবিধায় না পড়ে সরকার সে বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। এদিকে শুল্ক ইস্যুতে বুধবার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি মনে করেন আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে আনা সম্ভব হবে। সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি ৩ দিন আগে গেছেন, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। ৮ তারিখে মিটিং, মানে আমাদের ওদের ৮ তারিখ মানে কালকে খুব ভোরবেলা। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম সুবিধা এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করেছে। চায়নার জন্য আলাদা, একেবারে চায়নার সাথে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকিরা এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। 14 দিনের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করব। সচিবালয় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। সেই সঙ্গে উড়োজাহাজ এবং সামরিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান বাণিজ্য সচিব। বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চায় কানাডা। সকালে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। পরে সিইসি সাংবাদিকদের জানান, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো ও নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ বলে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না জানিয়েছে সিইসি। তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি। যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে 2 মাস আগে জানানো হবে। বিভিন্ন দেশ তো আমাদের পাশে দিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. And এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা হাইলি স্যাটিসফাইড। আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ, আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা কন্টিনিউ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকাল 11:30টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। বিকেলে বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্যদিকে পল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বাংলা একাডেমি, আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে আয়োজন করে সিভিল ডিসকোর্স ন্যাশনাল 2025।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হচ্ছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলাঢালা ভূমিকা রহস্যজনক। বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর উত্তরায় এক কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ঐক্যের কোনো বিকল্প নেই এবং ঐক্যবদ্ধ থাকলেই মনে রাখবেন আপনি আমি ভালো থাকব এবং আগামীর বাংলাদেশ যে জন্য শহীদরা রক্ত দিল, অনেকেই পঙ্গুত্ব বরণ করলো, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি যেমনটি চান সুশাসন থাকবে। এ সময় বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শুধু ঐক্যের কথা মুখে বললেই হবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে মেহেরপুরের ডাংনি বাস স্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রা ও সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। এর আগে কুষ্টিয়ার বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে এনসিপির নেতারা। দুপুর 12টার দিকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, আবরার থেকে আবু সাইদ সহ গত 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছিলেন তাদের ধারণ করে এনসিপি। শহীদরা স্বাধীন সার্বভৌম যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল তা বাস্তবায়ন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর আপিল শুনানি হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়। 2014 সালের 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক, কিন্তু তার শুনানি হয় 11 বছরে। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 5টি অভিযোগের মধ্যে 2টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 425 জন এডিস মশাবাহিত এই রোগী নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এই জেলায় নতুন করে 120 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 88 জন, ঢাকা বিভাগে 36 জন, চট্টগ্রাম বিভাগে 98 জন, রাজশাহী বিভাগে 48 জন, খুলনা বিভাগে 18 জন, সিলেট বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 11 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 1 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও 8 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত 234টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.42%। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 25 জনের মৃত্যু হয়েছে। দিন যতই যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল কয়েকদিনে রাজধানীর সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এর সাথে যুক্ত হয়েছে করোনার প্রকোপ। তাই তো হাসপাতালগুলোতে বাড়ছে করোনা পরীক্ষা। তবে চিকিৎসকরা বলছেন, ভয়ের কিছু নেই, ডেঙ্গু ও করোনা রোধে সতর্কতাই একমাত্র উপায়। আবু সাইদ রিপোর্ট। দেশের সর্বশেষ গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 492 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 4345 জন। তবে জুন মাসেই এর চেয়ে মানুষ বেশি এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন। এর সংখ্যা 5951 জন। সরকারি হিসাব বলছে, এ যাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে, আর চলতি জুলাই মাসে শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বলছেন, সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। লোকজনকে সচেতন করব যাতে মশার যে উৎপত্তি স্থলগুলো যাতে বিনাশ করে। মশার উৎপত্তি স্থল যদি আমরা বিনাশ করতে পারি, আমরা নিয়মিত যদি মশারি টাঙ্গায় ঘুমাই, তাহলে আশা করি ডেঙ্গু থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। তবে এর সাথে পিছিয়ে নেই করোনার সংখ্যাও। দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপাতত এ পরীক্ষা সব হাসপাতালগুলোতে চলছে সীমিত পরিসরে। আর তাই তো করোনা থেকে পরিত্রাণের উপায় জানালেন ডাক্তার মোহাম্মদ আবু নাসের। তবে ভয় বা শঙ্কার কিছু নেই, সচেতন হওয়ার পাশাপাশি নিতে হবে চিকিৎসকের পরামর্শ। নতুন নতুন কোভিডের যে ভেরিয়েন্টের কারণে ইদানিং আবার কোভিড ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তবে এখন পর্যন্ত সেই মহামারী আকারে যায় নাই। করোনা থেকে প্রতিরোধ করার জন্য আমরা যেটা করব, যে আমরা কাজকর্ম বা অফিস আদালতে, মসজিদে বা হাট বাজারে আমরা যখন যাই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো, আমরা নিয়মিত মাস্ক পরবো। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। কাজ করি আমাদের তো। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নির্বাচন প্রতিনিধি থাকলেও গেল 20 বছরেও ছাত্র সংসদ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যদিও ওই প্রতিষ্ঠানটির আইন অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিধান না থাকায় ভোটের দিকে এগোতে পারেনি প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, অনতিবিলম্বে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করা। ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখবেন দ্বিতীয় পর্ব। রাজীব হোসেনের ক্যামেরায় বিস্তারিত, শিমুল খানের রিপোর্টে। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার আদুরে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রায় 2 যুগেরও কাছাকাছি হলেও আজও গঠিত হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন। আমাদের গণতন্ত্রের প্রশ্নের কথা বলি এবং বাংলাদেশে যদি সুস্থ ধারার গণতন্ত্রের কথা নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে এই যে নির্বাচনটা, এটা অবশ্যই অপরিহার্য। শিক্ষার্থী হিসেবে আমি বলতেছি যে অবশ্যই যোগসু নির্বাচন হওয়া উচিত, এবং যোগসু নির্বাচন হলে হয়তো একজন শিক্ষার্থী প্রতিনিধি হবে, আর শিক্ষার্থী প্রতিনিধি হলে হয়তো শিক্ষার্থী প্রতিনিধিগুলো তার শিক্ষার্থীদের কাছ থেকে কি চাহিদা বা তারা ক্যাম্পাসটা কিভাবে চায় বা তাদের কি রকম সমস্যা ফেস করছে এগুলো বলতে পারবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগসু নির্বাচনের আয়োজনে দাবি তুলেছে ক্রিয়াশীল ছাত্র নেতারা, কিন্তু ইতিবাচক সাড়া মিলেনি। সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে যেই একটা ছাত্র নেতৃত্ব দরকার, যোগসু নির্বাচনের মাধ্যমে আমরা যে নেতৃত্ব আমরা আশা করি, এই নির্বাচন আশা করতে হলে আগে জুলাই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা হামলা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। বিচারের দাবি হলে অবশ্যই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে তোলাকে ছাত্র সংসদ নির্বাচনের অবশ্যই দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আমার মনে হয় যে একটা শক্তি কাজ করছে যারা যোগসু চায় না। না হলে আমরা যখন যে সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম, তখনই আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের মতামত নিয়ে যোগসুর যে নীতিমালাটা সেটা প্রণয়ন করার জন্য, কিন্তু শিক্ষার্থীদের মতামত না নিয়ে প্রথমে যোগসুর নীতিমালা সিন্ডিকেটে তুলল। অধিকাংশ ছাত্রনেতারা বলছে, গেল 1.5 দশকে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় দাবি আদায় হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো গুঞ্জন না ওঠার একমাত্র কারণ হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে এ সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে যোগসু নির্বাচন করব এবং যোগসু নির্বাচনকে সফল করব। আইনের বাধ্যবাধকতা থাকায় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান উপাচার্য। আমরা শুধু বলতে পারি যত দ্রুত সম্ভব সেটা আমরা করব,
আমরা বললাম যে একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকারের কাছ থেকে যখনই এটা অনুমোদন আসবে তারপরে সম্ভাব্য দ্রুততম সময়ে যখনই এটা আসবে তখনই আমরা রোডম্যাপ ঘোষণা করব এবং সেই রোডম্যাপের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা যশোর নির্বাচন অনুষ্ঠিত করব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল ৮ জুলাই। কোটা সংস্কারের দাবিতে ঢাকার ১১টি স্থানে অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ করা হয়। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি করা হয়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী বৃহস্পতিবার দুপুর 2টায় ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। আর প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। চলতি জুলাই মাসের 10-11 তারিখ পর্যন্ত এরকম থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে মাইটিভির সাথে একান্ত আলাপকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। তিনি বলেন 10-11 তারিখের পরে বৃষ্টি কমলেও তার কয়েকদিন পরেই আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন ঢাকা ও বিভিন্ন মহানগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। অর্থাৎ জুলাই মাস জুড়েই কম বেশি বৃষ্টি থাকবে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে সকাল থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই যে বৃষ্টিপাতের ধরন এবং তার বৈশিষ্ট্য বলি সেটি 10 এবং 11 তারিখের দিকে একটু কমে যেতে পারে, পরবর্তীতে আবার তার বৃদ্ধি পেতে পারে। এই বর্ষাকাল জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতটা সাধারণত থেমে থেমে হয়ে থাকে, কখনো একটু গ্যাপ থাকে, এরপরে আবার মেঘমালা আসে এবং বৃষ্টিপাত সংঘটিত হয়। এই যে বৈশিষ্ট্য, এটা বর্ষাকালের একটি সাধারণ বৈশিষ্ট্য। সুতরাং এই বৃষ্টিপাত মাস জুড়েই থাকবে, কখনো তার তীব্রতা কম বেশি হতে পারে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পেশাভিত্তিক মন্ত্রণালয় বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনপ্রশাসন সংস্কার প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক সেমিনারে এই দাবি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়েছে। সিভিল সার্ভিসের কার্যকর সংস্কার ছাড়া অন্য সকল সংস্কার অকার্যকর হয়ে যাবে বলেও জানান তারা। এ সময় উপসচিব পদে কোটা বাতিল, পেশাভিত্তিক মন্ত্রণালয় বাস্তবায়ন সহ 15টি প্রস্তাব দেয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এবারে প্রবাসী সংবাদ। বাহরাইনের জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর শ্রদ্ধেয় মাতা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন মাই টিভির বাহরাইন প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠানে তার কর্মময় জীবন, গণমাধ্যমে অবদান এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন বক্তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজির আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন জালালাবাদ কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা আব্দুল বাসিত আসিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি বাহরাইন কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ইউথ ক্লাব বাহরাইনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ মাসুম, সাংবাদিক সৈয়দ মামুন হোসেন, নাইমুর রহমান নোমান সিদ্দিকী, আব্দুল হাই রিপন, শফিক মিয়া, সজীব আল রাশিদ সহ অনেকেই। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। মালয়েশিয়ার শাহ আলমের রাজ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি শ্রমিক তার নিয়োগকর্তার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আলাদা করে সময় নিতে বদ্ধপরিকর। এমনকি ডিউটি চলার সময় নামাজ পড়ার দায়ে তার মালিক বেতন কেটে নেওয়ার পরও ওই বাংলাদেশি শ্রমিক নামাজ ছাড়েননি। তিনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করেন। মালয়েশিয়া থেকে প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির জাতীয় দৈনিক পত্রিকা সিনার হারিয়ান এই বিষয়ে ওই বাংলাদেশি শ্রমিকের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তার সোশ্যাল মিডিয়া থ্রেডে এটি শেয়ার করে মালয়েশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যুবকটিকে বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকার ধারক হিসেবে বর্ণনা করেছেন। পোস্টটি নেটিজেনদের মধ্যে ইতিবাচক, প্রশংসামূলক এবং মর্মস্পর্শী প্রতিক্রিয়া পেয়েছে এবং এমনকি এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়েছে।